আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। তীব্র তাপপ্রবাহের কারণে সব স্কুল ও মাদ্রাসা আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এদিকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় জানায়, আদালতের রায় হাতে পেলে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে খুলনা, রাজশাহী বিভাগ সহ ২৭ জেলার মাধ্যমিক বিদ্যালয় বন্ধের ঘোষণা দেওয়া হয়। আরও জানাচ্ছে নাজিব ফরাইজি। চলমান তাপপ্রবাহে 18 জনের মৃত্যুর ঘটনা হাইকোর্টের নজরে আনেন আইনজীবী মনির উদ্দিন। প্রচণ্ড গরমে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরাও ঝুঁকির মধ্যে আছে বলে আদালতকে জানান তিনি। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ বিষয়টি আমলে নিয়ে স্বপ্রণোদিত হয়ে আদেশ দেন। আদেশে বলা হয়, চলমান তাপ প্রবাহের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুল মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে। তবে যেসব স্কুলে এসির ব্যবস্থা আছে বা পরীক্ষা চলছে সেসব স্কুল ও লেভেল, এ লেভেল পরীক্ষা ও কলেজ বিশ্ববিদ্যালয়ের জন্য এ আদেশ প্রযোজ্য হবে না। এর আগে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টার বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা, রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর, ঢাকা বিভাগের ঢাকা, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায় কাল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী জানান, আদালতের আদেশ হাতে পেলে ব্যবস্থা নেওয়া হবে। আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার কথাও জানান মন্ত্রী। এখন এই শিক্ষার্থীরা কি প্রতিষ্ঠানে অসুস্থ হয়েছে নাকি বাইরে অসুস্থ হয়েছে সেটাও ভেবে দেখতে হবে। এখন শিক্ষার্থীরা বিদ্যালয়ে না থাকলে কোথায় থাকবে? আমরা আমাদের প্রান্তিক পর্যায়ে অনেক জায়গায় দেখেছি যে শিক্ষার্থীরা বিদ্যালয়ে না থাকলে মাঠে ময়দানে কর্মরত থাকে, কাজে থাকে। সেটা তাদের জন্য আরও বেশি বিপজ্জনক। সাধারণ ছুটির বিষয়টা তো সরাসরি সেখানে আছে যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। সেক্ষেত্রে আমরা সেটা আদালতে উত্থাপন করব, দেখব সেখানে কি হয়। কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে যেহেতু কোনো রায় আসেনি, আমরা আমাদের যে সিদ্ধান্তটা দিয়েছি সেটাতে এই মুহূর্তে আমরা স্থির আছি। অন্য কিছু দেখলে আমরা সে ব্যাপারে সিদ্ধান্ত নেব। নাজিব ফরাইজি, আরটিভি, ঢাকা। তীব্র দাবদাহে যখন ঘরে থাকাই কঠিন হয়ে পড়েছে, তখন দেশের বিভিন্ন এলাকায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রাখা হয়েছে খোলা। এতে নড়াইল, কুমিল্লা, বরিশাল ও বাগেরহাট সহ বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহে অসুস্থ হয়ে পড়েছে অন্তত 25 জন স্কুল শিক্ষার্থী। মে মাসে মূল্যায়ন পরীক্ষা হওয়ায় ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। তবে স্কুল খোলা রাখার সিদ্ধান্তটি আত্মঘাতী বলে মত স্বাস্থ্য বিশেষজ্ঞদের। জেলা প্রতিনিধি ও শাকিলা করিমের সহযোগিতায় ইমরুল কায়েসার রিপোর্ট। দেশের চুয়াডাঙ্গা, রাজশাহীতে তাপমাত্রা যখন শিখরে, তখনও ভারী ব্যাগ কাঁধে কোমলমতি শিক্ষার্থীরা ছুটে যাচ্ছে স্কুলে। নড়াইলে তাপমাত্রা 42 ছুঁই ছুঁই। পাঠদান চলছিল লহগড়া ইতনা স্কুল অ্যান্ড কলেজে। হঠাৎ তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ে 15 জন শিক্ষার্থী, যার 6 জনই জ্ঞান হারান। শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, তীব্র গরমের কারণে সকাল 10টা থেকেই অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। কুমিল্লার মুরাদনগরে তীব্র গরমে একই স্কুলের 7 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। দুপুরে উপজেলার আলিচর এলাকার তাইমস উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিদ্যালয়ে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। আজও গতকালের মতো 6 জন শিক্ষার্থী পরপর অসুস্থ হয়ে পড়ে। ক্লাসে চলাকালীন প্রচন্ড গরমের কারণে আমি ওখানে যাই। বরিশালে তীব্র দাবদাহে স্কুলের 3 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। শিক্ষার্থী ও শিক্ষকরা জানিয়েছে, বিদ্যুৎ না থাকায় প্রচন্ড গরমে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে যায়। অনেক কষ্ট হচ্ছে, কিন্তু স্কুলে তো আসতেই হবে কারণ ক্লাস আসছে। তীব্র এমন গরমের মধ্যে মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী খোলা রয়েছে রাজধানীর প্রাথমিক বিদ্যালয়। তবে উপস্থিতি হাতে গোনা। গরমে স্কুলে আসতে অনীহা শিক্ষার্থীদের। অনেক গরম, প্রচুর। এই গরমে ক্লাসে মনোযোগ বসে না। বলে কি যে যাও, পড়াশোনা তো করতে হবে, সামনে তো পরীক্ষা আসছে। আম্মু বলছে যা স্কুলে যেতে তো হবে, নাহলে পরীক্ষার সময়, পরীক্ষা তো আর কদিন পরে আসবে। গরমের ভিতরে আমাদের কষ্ট হলেও সিলেবাসটা কমপ্লিট করতে হবে। শিক্ষকরা বলছেন, মে মাসের মাঝামাঝি শিক্ষাবর্ষের প্রথম মূল্যায়ন পরীক্ষা, তাই কষ্ট হলেও বিদ্যালয়ে পাঠদান করছেন তারা। ক্লাসে 25 জন শিক্ষার্থী, তার মধ্যে হচ্ছে আজকে 8 জন উপস্থিত। 2 সেকশন একসাথে করেছি, স্টুডেন্ট সংখ্যা অনেক কম। হ্যাঁ, অনেক শিক্ষার্থী আমাদের হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়ছে। তাপদাহের মধ্যে স্কুল খোলা থাকায় শিশুর স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে এই সিদ্ধান্ত অনেকটা আত্মঘাতী বলে মত স্বাস্থ্য বিশেষজ্ঞদের। একদিনের জন্য গতকালকে খুললো
কেন যে খুললো আল্লাহ জানে। ঢাকাতে যখন নাকি এই বাচ্চাগুলোর স্কুলের সময় হয়, তখন যখন বাচ্চারা স্কুলে যেতে হয়, রাস্তায় যানজটের আর শেষ নাই। বাচ্চাগুলো তো অর্ধেক কাহিল ওইখানেই হয়। খুব বেশি তাপ লাগলে মানে ছোট বাচ্চাদের শরীরে ফুসকা পড়তে পারে। এদিকে বাগেরহাট, দিনাজপুর, মেহেরপুরে স্কুল শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনা ঘটে। ইমরুল কায়েস, RTV। 19 জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 43, যশোরে 42.8 আর রাজশাহীতে 42.6। আবহাওয়া অফিস জানিয়েছে টানা তাপদাহে স্বস্তি মিলবে না সহসাই। এ সপ্তাহে বৃষ্টিপাতের মাধ্যমে তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে কিছুদিন পর আবারও বাড়বে উষ্ণতা, থাকবে পুরো মে মাস জুড়ে। এয়ার বাদলের রিপোর্ট। পঞ্চম দফা হিট অ্যালার্টের দ্বিতীয় দিনে তীব্র গরমে হিট চেম্বারে পরিণত হয়েছে রাজধানী। উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা শহর। সিলেটের কিছু অঞ্চল ছাড়া এমন চিত্র মোটামুটি সারা দেশের। বৈশাখের তপ্ত দুপুরে যখন সূর্য মাথার উপর আগুন ছড়াচ্ছে, তখনও তীব্র রোদ উপেক্ষা করে কাজ করছেন নির্মাণ শ্রমিকরা। মোহাম্মদপুরের এই এলাকার মতো এ অবস্থা রাজধানী জুড়েই। গরমে খুব প্রচুর কষ্ট, কাজ না করলে তো ভাত জুটবে না আমাদের। ওদের খুব প্রেশার পড়তেছে, ওদের মাথা ঘুরায় আর স্যালাইন খাই, প্রচুর পানি খাই। এগুলো এই গরমে আমাদের কাজ করতে অনেক অসুবিধা হচ্ছে, শরীরে ক্লান্তি। তাদের রেস্টের ব্যবস্থা আছে, তারপরে ঠান্ডা পানির সঙ্গে স্যালাইন 2 ঘন্টা পর পর। ওনারা যখনই পিপাসা লাগে তখনই আসে। গাবতলী এলাকায় দেখা যায় পাথর, বালু ও কয়লা শ্রমিকরা কাজ করছেন রোদে পুড়ে। তারা জানান, সারাদিন এভাবে কাজ করতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। তবুও খাবার জোগাতে কাজ করতে হচ্ছে তাদের। গরমে অসুস্থ হয়ে না পড়লে জিরিয়ে নেওয়ারও সুযোগ নেই এসব শ্রমজীবী মানুষের। অসুস্থ হলে কি করেন যাবো, বাল বাচ্চা ফালান লাগবো না, বাল বাচ্চারা খেলা খাওয়াইব। সন্ধ্যা পর্যন্ত কাজ করি, হাইস্টে 500 বা 600 পর্যন্ত যায় না। গরমের লেগে কাজ করতে পারি না, একবারে না। রোদের মধ্যে থাকলে আমাকে মাথা ধরে, বমি বমি বাবা হে, জন্টিসের বাবু, তারা কি আয় এই রোদে থাকলে যে কামের চাপ, সিঁড়িতে অনেক কষ্ট হয় আমার করতে। এদিকে অতি গরমে ক্ষতিগ্রস্ত হচ্ছে আম, লিচু সহ নানা ফসল। অব্যাহত তাপদাহে স্বস্তি নেই চুয়াডাঙ্গায়। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ব্যবসা গরমে বিপর্যস্ত হচ্ছে জনজীবন। গরমে অসুস্থ হয়ে হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। মেহেরপুরে গরম ও বৃষ্টি না হওয়ায় ক্ষেতের ফসল নষ্ট হওয়া নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। মাঠে কাজ করা খুব অসুবিধা হচ্ছে, কাজে কোনো কাজ করা যাচ্ছে না, দুপুরে টিকাই যাচ্ছে না মাঠে, এত রোদ্রে কাজ করতে খুব অসুবিধা হচ্ছে। মাঝে মাঝে ছায়ায় বসছি, আবার কাজ করছে। চলতি সপ্তাহে বৃষ্টির পর কিছুটা কমবে তাপমাত্রা। বিদ্যমান তাপপ্রবাহ 1 মে 2024 সাল পর্যন্ত অব্যাহত থাকবে। 2 তারিখের পর বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং এই বৃষ্টিপাতটা 4 থেকে 5 দিন বিচ্ছিন্নভাবে অব্যাহত থাকতে পারে। AR বাদল, RTV, ঢাকা। প্রচণ্ড গরমের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে পানির সংকট। মোহাম্মদপুর, ভাসানটেক, মাটিকাটা সহ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় পাইপলাইনে পানি পাওয়া যাচ্ছে না। পানির অভাবে রাস্তায় নেমে মিছিল করছেন নগরবাসী। ওয়াসা কর্তা ব্যক্তিরা বলছেন, তীব্র গরমে পানির চাহিদা বেড়ে যাওয়ায় কিছুটা সংকট দেখা দিয়েছে। দীপ্তচন্দ্র পালের রিপোর্টে থাকছে বিস্তারিত। ফাতেমা লাবণ্য রাজধানীর মোহাম্মদপুরে 2 ছেলে নিয়ে বাস করেন। গেল 1 সপ্তাহ ধরে ওয়াসার লাইনে পানি না আসায় দুর্ভোগে পড়েছেন তিনি। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে এখন পানিও কিনে খেতে হচ্ছে তাকে। এতে একদিকে বেড়েছে সংসারের খরচ, অন্যদিকে চাহিদা মতো পানিও ব্যবহার করা যাচ্ছে না। স্কুলে রেখে আসছে, এদের যে কাপড় চোপড় ধুতে হবে বা এদের একটা গোসল আছে, এগুলো সম্পূর্ণ করা যাচ্ছে না। পানিটাও কিনে খাচ্ছি আমরা, পানির বিলটাও সরকারি ভাবে দিচ্ছি, তারপরেও আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আমাদের চলাটা ব্যয়বহুল হয়ে যাচ্ছে। পারভিনের মতো একই অবস্থা এলাকার অন্য সবারও। গোসল তো মানে সপ্তাহে 1 দিন, কষ্ট হলে কি করবো, পানি আনতে হবে না, সরকারের পানি দেয় নাম করে। পানি নেই আপনি 2 সপ্তাহ তো বেশি হবে। আপনার ওজার মাঠ থেকে শুরু হয়েছে আপনার ডিস্টার্ব, কিন্তু ওজার মধ্যে যে চলছে, কিন্তু ওজার পর থেকে এই পানি যদি একবেলা পাওয়া যায় আর একবেলা কিছু পাওয়া যায় না। এভাবে আস্তে আস্তে এই গত সপ্তাহের থেকে আরো ভয়াবহ উদাহরণ করছে। আপনি কালকে থেকে আমার বাচ্চারা স্কুল কলেজ যাচ্ছে, মেয়েটা ইন্টার মডেল টেস্ট দিচ্ছে, কালকেও গোসল করে না, আজকেও গোসল করে না। কষ্ট হয় তো অবশ্যই কষ্ট হয়, গোসল করতে পারি না, পাক শাক করতে পারি না। ওই মানুষের বাসাতে গিয়ে একটু আনলে পাক শাক করতে পারি না, এলে নাই। গোসল করলে পানি খাইতে হয়, পানি কিনে নিয়ে আসতেছে সবাই, সবাই তার কিনে আনতে পারে না।
ওয়াসা জোন 3-এর নির্বাহী প্রকৌশলী জয়ন্ত সাহাকে ফোন করলে তিনি জানান এ সংকট ক্ষণস্থায়ী, দ্রুতই সমাধান হবে। তো মোহাম্মদপুর এটা ঠিক হয়ে যাবে, আজকে রাতের থেকে আশা করি লাইনে পানি যাবে। হ্যাঁ, মানে আমাদের কূপটা নষ্ট হওয়ার কারণে বালি পাথর আসতেছিল, ঠিক আছে? তো বালি পাথরটা মোটামুটি আমরা ব্লক করা হয়েছে, আশা করা যায় আজকে রাতের থেকে আমরা লাইনে পানি দিতে পারবো আর কি। এদিকে বাসাবো ও সবুজবাগের ওয়াসার লাইনে পানি আসলেও দুর্গন্ধের কারণে তা ব্যবহার করা যাচ্ছে না। প্রচন্ড খরতাপ মাথায় নিয়েই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে পানযোগ্য পানি সংগ্রহ করতে হচ্ছে এলাকাবাসীকে। এক মাস লাইন আমরা পানি খাইতেই পারি না, এত গন্ধ আর এত নোংরা পানি, খাবার মতন না। পোলা পানি স্বামীকে অফিস আছে, আমরা লাইনে দাঁড়িয়ে ঘন্টার ঘন্টা দাঁড়িয়ে থাকি, পাইলে পেলাম না পেলেন না। পানি কত কিনা খাওয়া যায়? পানি পরিষ্কারই, কিন্তু খাওয়ার মতো না, পানিটার গ্যাস গন্ধ। শুধু কয়েকটি এলাকায় নয়, ঢাকা ওয়াসার 10টি আঞ্চলিক কার্যালয়ের প্রায় সবকটিতেই কম বেশি পানির সমস্যা রয়েছে। তীব্র গরমে নগরবাসীর পানির চাহিদা পূরণে ওয়াসাকে আরো আন্তরিক হওয়ার দাবি নগরবাসীর। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। 6 দিনের সরকারি সফর শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 11:30টায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। এ সময় মন্ত্রিপরিষদ সদস্য, 3 বাহিনী প্রধান সহ সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। গেল 24 এপ্রিল দেশটির প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে ব্যাংককে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে থাইল্যান্ডের রাজারানী এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের অধিবেশনে যোগ দেন সরকার প্রধান। সব ধরনের ওষুধের মূল্য বৃদ্ধি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকের সহ সংশ্লিষ্টদের এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। দুপুরে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। লাগামহীনভাবে বাড়ছে ওষুধের দাম। গত 2 মাসে অন্তত 50 ধরনের ওষুধের দাম 20 থেকে সর্বোচ্চ 140% পর্যন্ত বাড়ানো হয়েছে। চলতি মার্চের প্রথম সপ্তাহেও দাম বাড়ানো হয়েছে বেশ কয়েকটি ওষুধের। বিষয়টি গণমাধ্যমে উঠে আসলে ওষুধ প্রশাসনের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, কেপ। এই নিয়ে দুপুরে শুনানি শেষে ওষুধের লাগাম ছাড়া মূল্য নির্ধারণ বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওষুধ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে হাইকোর্টকেও 30 দিনের মধ্যে জানাতে বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে। বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। রিটকারী আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, আদালত ওষুধ কোম্পানিগুলোকে অনুমোদনবিহীন কাঁচামাল আমদানি বন্ধেরও নির্দেশ দেন। সকল প্রকার ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে বলা হয়েছে যাতে বিদেশ থেকে কাঁচামাল, ওষুধের কাঁচামাল আমদানি অনুমোদনবিহীনভাবে যেন তারা কাঁচামাল আমদানি না করতে পারে এবং বৈদেশিক যে ওষুধগুলো আছে সেই বৈদেশিক ওষুধগুলো অনুমোদনবিহীনভাবে যেন বিক্রি করতে না পারে। অনুমোদন ছাড়া বিদেশি ঔষধ বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছেন জানিয়ে জ্যোতির্ময় বড়ুয়া আরও বলেন, স্বাস্থ্য সচিব ও ওষুধ প্রশাসনের মহাপরিচালককে এই আদেশ বাস্তবায়ন করতে হবে। বিদেশি ওষুধগুলো কোনো রকমের কোনো বিএসটিআই কিংবা অন্য কোনো অর্গানাইজেশন তো বটেই, ওষুধ প্রশাসনের কোনো অনুমোদন ছাড়াই অনেকগুলো ওষুধ বিক্রি হচ্ছে। সেগুলো খুবই 2023 সনে যে ওষুধ সংক্রান্ত যে নতুন আইন হয়েছে সেই আইনের 30 ধারা অনুযায়ীও হচ্ছে, সেগুলো শাস্তিযোগ্য অপরাধ। বিপুল দেবরাই, RTV, ঢাকা। কক্সবাজার ও মাদারীপুরের সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছে। বেলা 11:30টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে খোদাইবাড়ি এলাকায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে প্রাণ গেছে 5 জনের। প্রত্যক্ষদর্শী পুলিশ জানিয়েছে, গাড়িতে থাকা যাত্রীরা চোখের ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন। নিহত দুলা মিয়া, মাহমুদা, আবু আহমদ, খাদিজা বেগম ও সাইরা খাতুন সবার বাড়ি চট্টগ্রামের বাঁশখালীর বিভিন্ন গ্রামে। চকরিয়ার মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মোহাম্মদ মোজাম্মেল হক জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এদিকে সকালে মাদারীপুরে ট্রাক উল্টে চালক এনামুল হোসেন ও তার সহযোগী আরিফ নিহত হয়েছেন। রাজধানীর মুগদা এলাকায় ময়লার গাড়ির ধাক্কায় স্কুল ছাত্র মাহিন আহমেদ নিহতর ঘটনায় গাড়ি চালক মোহাম্মদ কামাল সহ 3 জনকে চাকরিচ্যুত করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কর্পোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত 2টি পৃথক দপ্তরের আদেশে তাদেরকে চাকরিচ্যুত করা হয়। অপর 2 জন হলেন পরিচ্ছন্নতা কর্মী আক্তার হোসেন ও আব্দুল কাদের জিলানি বাবু।
গত 25 এপ্রিল রাতে মুগদা এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় স্কুল ছাত্র মাহিন নিহত হয়। দুর্ঘটনার সময় গাড়িটি আরেকজনকে দিয়ে চালাচ্ছিলেন কামাল। দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ব্যাংকাসুরেন্স বিপণনের চুক্তিবদ্ধ প্রাইম ব্যাংকের 52 জন কর্মকর্তাকে বিশেষ প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি। সোমবার 3 দিন ব্যাপী আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির চিফ ফ্যাকাল্টি মেম্বার এস.এম. ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য দলিল উদ্দিন। এ সময় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজিম উদ্দিন এবং প্রাইম ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তীব্র তাপপ্রবাহে শ্রমজীবী জনসাধারণ মাঝে ওটস স্যালাইন এন ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএমসি। বিকালে রাজধানী বনানীতে এসএমসির প্রধান কার্যালয়ের সামনে পথচারী, রিকশা চালক সহ শ্রমজীবীদের কিছুটা স্বস্তি দিতে বিনামূল্যে খাবার, স্যালাইন ও বোতলজাত পানি সরবরাহ করা হয়। এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তসলিম উদ্দিন খান এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফ নাসির এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তারা জানান, শ্রমজীবী মানুষের ভোগান্তি লাঘবে এসএমসি সামাজিক দায়বদ্ধতা থেকে দেশ জুড়ে 12টি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে ওটস স্যালাইন এন ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ শুরু করেছে। রাতের সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।